সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করি, শুনি উনাদের সুখ দুঃখের গল্প। আজ আমাদের সাথে আছেন জনাব আব্দুল মান্নান, সিআইপি। মান্নান ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। সর্বপ্রথম জানতে চাইব, আপনি কোন পরিস্থিতিতে দেশ থেকে বিদেশ গিয়েছিলেন? বিদেশ যাওয়ার পরে যখন আপনি বিদেশের মাটিতে পা রেখেছিলেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে একটা মানুষ বিদেশে যাওয়াটা একটা হৃদয় বিদায়ক ঘটনা। 2000 সালে আমরা স্টাডি অবস্থায় পরিবারের কিছু দায়বদ্ধতা নিয়ে মরুর প্রান্ত ওমানে আমি পাড়ি দিয়েছিলাম আজ থেকে 25 বছর আগে। ওই যাওয়াটা এত ইজি ছিল না। রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবারের দায়বদ্ধতা থেকে বিদেশে যাওয়া হয়েছিল। যাওয়াটা আসলে অনেক কষ্টের ছিল। যদিও বা আমি বাগানের বিষয় নিয়ে গিয়েছিলাম, আমার ওইখানে গিয়ে আমাদের যেই পরিস্থিতি পোহাতে হয়েছে সেটা খুবই কঠিন ছিল। যেমন আমার পতাকাটা ছিল বাগানের, তখন ওয়ার্কিং কোনো বিষয় ছিল না। বড় ভাই বাবা বিদেশে থাকার কারণে আমার যাওয়াটা বেশি কঠিন না হলেও ওইখানে গিয়ে আমার একটা কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছিল। দেন ওইখানে গিয়ে মরুপ্রান্তর, এখানে কলেজ জীবন ছিল, মা বাবা ছিল, প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ছিল। যে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ থেকে একটা মরুর প্রান্তরে গেলে একটা মানুষের যে অবস্থা হয়, আমারও তদ্রূপ সেই অবস্থা। একজন শ্রমিক হিসাবে গিয়েছিলেন কৃষিক্ষেত্রে, সেখান থেকে আপনি সফল একজন ব্যবসায়ী। এই যে আপনার উত্তরণের গল্পটা একটু শোনান আমাদের। আমার মা বাবা এবং আত্মীয় স্বজনের দোয়া। আসলে আমি মূলত এত ক্যাপাবল লোক না, আমার এত কোয়ালিটি আছে বলে আমি মনে করি না। এটা আল্লাহ প্রদত্ত, আমাকে আল্লাহ পাক ভালোবেসে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। যদিও বা আমি বাগানের পতাকায় গিয়েছিলাম, আমাকে কাজ করার কোনো অথরিটি আমার ছিল না। আমি প্রথম জীবনে গিয়ে একটা দোকানে 15 দিনের চাকরি করেছিলাম, একটা বোরকার দোকানে। ওইটা আমার জীবনের প্রথম ক্যাটাগরি কাজের। ওইখানে আমার বড় ভাই বাবা থাকলেও এদের নিজস্ব কোনো ব্যবসা ছিল না। পরবর্তীতে আমার বড় ভাইয়ের মাধ্যমে একটা দোকান নিয়ে আমি ওখানে ওনার সাথে 3 বছর ওইখানে আমার একটা শিক্ষানবিশ কাপড়ের দোকান এবং কাপড় অ্যান্ড টেলারিং, ওইখান থেকে শিক্ষা নিয়ে আমি 2006 সালে ওইখানে 3.5 বছর থাকার পরে আমি আমার প্রথম একটা ব্যবসা স্টার্ট করি। ওই ব্যবসাটা স্টার্ট করতে গিয়ে আমাকে অনেক রকমের ভোগান্তির শিকার হতে হয়েছে, কারণ আমার বিষয়টা কোনো লাইসেন্স ছিল না। সেই জন্য ব্যবসা করার অথরিটি আমার ছিল না। আমি আমার এক বন্ধু, তার নাম সেলিম, তার একজন স্পন্সরের মাধ্যমে আমি একটা লাইসেন্স উঠাইয়ে আমি ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার আত্মীয় স্বজন সবার দোয়ার বদলতে আমাকে আর পিছিয়ে তাকাতে হয় নাই। আমি পরবর্তীতে প্রতি বছরেই আমার ব্যবসা প্রগ্রেস হয়েছে। আমি বর্তমানে স্টিল 33 দোকানের মালিক। আমার মেনি বিজনেস আলহামদুলিল্লাহ। দেশের অর্থনীতিতে যে অবদানটা রাখছেন, পাশাপাশি আপনি রাজস্ব দিয়েও অবদান রাখছেন। আপনার ব্যবসার বর্তমান যে অবস্থা, যে ভলিউম, এই ভলিউম সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে আমরা যারা বিদেশে যাই, আমরা এখানে একটা কথা আছে, পুঁথিগত বিদ্যা পরের হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। আমরা এখানে পড়েছি ইন্ডাস্ট্রি ইজ এ কিউ টু সাকসেস, টাইম ভ্যালু, কিন্তু প্র্যাকটিক্যালটা হয় বিদেশে। আমরা এখানে মা বাবা আত্মীয় স্বজন থাকার কারণে আমরা যে আমাদের সময়ের মূল্যটা, আমাদের পরিশ্রমটা আমরা প্রপারলি এখানে ইউটিলাইজ করি না। বিদেশে যাওয়ার পরে একটা মানুষ প্রপার একটা গাইডলাইনের মধ্যে চলে আসে। দেন ওখানে গেলে প্রত্যেকটা মানুষ একটা টাইম মেনটেন এবং কাজের প্রতি একটা আগ্রহ থাকার কারণে মানুষ ইজিলি ওখানে একটা প্রোগ্রেস করার একটা সুযোগ তৈরি হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আমরা ওইখানে গিয়ে যখন কাজ শুরু করেছি, ওইখানে আমি যে দেশে আছি ওমান, এটা একটা পিসফুল কান্ট্রি এবং বাঙালি বান্ধব দেশ। এরা এত ফ্রেন্ডলি, এত ইজি টু ইউজ করে বাঙালিদেরকে, এটা অসম্ভব একটা ব্যাপার, যেটা আমার দেশেও সম্ভব না। সেখানে ওইখানে আমাদের ব্যবসা করার রাস্তাটা সুপ্রসার ছিল এবং একটা ফেট ছিল, বিশ্বাস ছিল বিদায় আমরা একের পর একটা ব্যবসা করার সুযোগ পেয়েছে। এখন আমার স্টিল 33টা দোকান প্রতিষ্ঠান এখানে চলতেছে, কিন্তু আমি মোর দ্যান টাইম দেশে থাকি। প্রায় 6-7 মাস আমি দেশে থাকি, 5-7 বার দেশে আছি। এরপরও একটা ওখানে পিসফুল কান্ট্রি হওয়াতে, ট্রান্সপারেন্সি থাকাতে, আইনের শাসন থাকাতে ওইখানে আমাদের ব্যবসা করাটা ইজি হয়েছে এবং ন্যায় নীতি নিষ্ঠা সততা এগুলা ম্যাক্সিমাম মানুষের কাছে আছে। সেই জন্য আমাদের এই ব্যবসা করাটা আমাদের জন্য
মানে ভেরি ইউজফুল হয়ে গেছে আর কি। আপনার যে ব্যবসা রয়েছে, আমি একটু ভিন্ন পথে যাব, ওই ব্যবসায় টেকনোলজির ব্যবহারটা কেমন? হ্যাঁ, এখন তো দুনিয়াটা গ্লোবাল ভিলেজ, টেকনোলজির বিকল্প কিছু নাই। আমি একমাত্র একজন ব্যবসায়ী। আমি আমার যে কোম্পানি ওইটার নাম হলো কিং জালান গ্রুপ। আমার সম্পূর্ণ কৃতিত্ব হলো আমার এমপ্লয় যারা কাজ করে তাদের মানে ডেলিকেশনের মাধ্যমে আমার আজকের এই অবস্থা। আমার সম্পূর্ণ অর্জন আমি তাদেরকে ডেলিকেট করি, তাদের জন্য আমি অর্পণ করি। তারা খুবই আমাকে আমার ওয়াল উইশার, তারা যে সার্ভিস আমাকে দেয় সেটার কারণে আমি 3 বারের সিএপি, 8 বার আমাকে রিফিউজ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে, যদিও বা আমি রাজনৈতিক কোনো পদ পদবি হোল্ড করি না। আমি আমার কোম্পানিতে একমাত্র আমি ডিজিটালাইজ করেছি, সফটওয়্যার ইউজ করি এবং আমাদের নিজস্ব ম্যানেজার আছে এবং আমাদের অ্যাকাউন্টেন্ট আছে এবং সফটওয়্যার সেকশন আছে। আমি আমার যে ডিজাইনটা এটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা সুনাম আছে, শুধু ওমানে না, আমার এটা অনলাইন একটা ইনস্টাগ্রামের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে ইংল্যান্ড, আমেরিকা, জর্দান, সুইডেন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটা আমরা সরবরাহ করে থাকি। একটু করোনায় কমিউনিটির জন্য কি করেছিলেন এটা? করোনাতে আমাদের ওমানে 2টা রেস্ট্রিকশন এরিয়া ছিল, একটা রাজধানীতে আর একটা জালান শহর, আমি যেই শহরে থাকি ওই শহর, ওই দুটোটাকে আইসোলেট করা হয়েছিল। আমি যে জায়গায় থেকে, এখানে একটা বাঙালি অধ্যুষিত টেলারিং অ্যান্ড টেক্সটাইল ডিভিশন বলে, ওইটার আমি দীর্ঘদিন ধরে আমি প্রতিনিধিত্ব করে আসতেছি। ওইখানে নিয়ার অ্যাবাউট আমাদের বাঙালিদের মধ্যে 2500 লোক আইসোলেট ছিল। ওই 2500 রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার আন্ডারে ছিল। ওখানের প্রশাসন এবং এম্বাসি সব মিলাই ওটার দায়িত্বটা আমার ছিল। আমি ওদেরকে প্রায় 45 দিন র্যান্ডম এদেরকে সার্ভিস দিয়েছি, খানা দিয়েছি। যাদেরকে আইসোলেট করা হয়েছিল, যারা করোনায় আক্রান্ত হয়েছিল, এদের জন্য যে বিভিন্ন সার্ভিসগুলো, এই মানে আদা, তারপরে লেবু, বিভিন্ন যে সাধারণ যে চিকিৎসাগুলো, এগুলোর জন্য যে কাজগুলো করার দরকার, আমার নেতৃত্বে আমার কিং জালান গ্রুপের যারা ভলান্টিয়ার ছিল এদেরকে নিয়ে, আরও এলাকার কিছু কমিউনিটির মানুষকে নিয়ে আমার বাসাটা একটু উন্মুক্ত প্ল্যাটফর্ম ছিল বাঙালিদের জন্য। সবসময় এখানে কারো একটা লেবু দরকার, কারো একটা ডিম দরকার, কারো অর্ধেক এই মুরগি দরকার, এই সবগুলো আমার বাসা থেকে আমি সার্ভিস করতাম। ওগুলোতে আমি খুব এনজয় ফিল করতাম। আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা, ইভেন দো ওইখানে যারা এম্বাসির কর্মকর্তা ছিল, এরা আমাকে ফোন করে, প্রশাসন বলতো, মান্নান সাহেব আপনি একটু আইসোলেট থাকেন, এখানে করোনাকালীন সময় কি না কি ঘটে যায়, দায়িত্বের জন্য ওটা পারা যেত না, দায়িত্বের জন্য এটা পারা যেত না। সেই দায়বদ্ধতা আমি খুব প্রাউড ফিল করতাম। আমি এগুলো কোনো সময় ফিল করি নাই যে আমার কিছু হয়ে যাবে। আমি মনে করছি আমি কিছু করতে পারতেছি, সেটা আমার জন্য সো প্রাউড ছিল। তো কোন কোন কাজ করলে উল্লেখযোগ্য, মানে যেটা আপনার সাজেশন থাকবে, আপনি একজন উদ্যোক্তা, প্রবাসী এবং আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনি আবার এই রাজস্ব খাতেও বড় ভূমিকা রাখেন, সরকারকে 3টা পরামর্শ দিন আপনার পক্ষ থেকে যেটা তার পলিসি মেকিংয়ে ভূমিকা রাখবে। আমি যেটা সর্বপ্রথম বলবো, আমাদের প্রবাসীরা যদি মারা যায়, আমি জানি এয়ারপোর্টে 35,000 টাকা দেওয়া হয় এবং কিছুদিন পরে 2 মাস 3 মাস পরে আরও 3 লাখ টাকা দেওয়া হয়। ওই টাকাটা এম্বাসির মাধ্যমে যখন মারা যায়, তখন যদি এখানে 1-2 লাখ টাকা দিয়ে লাশটা সঠিকভাবে প্রেরণের ব্যবস্থা করে, বাকি টাকাটা এখানে পেমেন্ট করলে, তাহলে ওই মৃত লাশটাকে আর ভিক্ষার জোরে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে না। এটা একটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। টাকা দেয়া হয় পরে, সেটা একটু আগে দিলে এটা পারফেক্টলি ইউজ হবে। এবং আমরা যারা প্রবাসী আছি, আমাদের থেকে ওয়েলফেয়ার ফান্ড করে আমাদের যে প্রবাসীরা কেউ যদি সমস্যায় থাকে, এদেরকে এটা সারভাইভ করার জন্য। আমি চাই না বাংলাদেশ থেকে প্রবাসীদেরকে সারভাইভ করুক। প্রবাসীরা লট অফ মানি আছে আলহামদুলিল্লাহ, ওইখানে গেলে মানুষ পয়সা কামানোর জন্য একটা ভালো পয়সা কামায় এবং অনেকের কাছে আমার জানা মতে অনেক মানি আছে, ইনভেস্ট করার জন্য প্রপার স্পেস পাচ্ছে না। এই সরকার যদি এই প্রবাসীদের যে অ্যাকোমোডেট করে যদি কোনো বিজনেস জোন করে, এখানে এটা ওমানি জোন, এটা সৌদি আরবের জোন, এটা ইমারাতের জোন করে দেয়, আমার মনে হয় প্রবাসীরা এই দেশকে স্বর্ণায় পরিণত করবে। এটা আমার টকশোতে এই পূর্ববর্তী যারা গেস্ট এসেছিলেন ওনারা প্রস্তাব দিয়েছিলেন। প্রথম দিয়েছিলেন মাহফুজ ভাই, যে ইফিজেটগুলোতে প্রবাসীদের জন্য আলাদা জোনের সুবিধা উনি চেয়েছেন, যেটা আপনার কথার সাথেও মিলল। তাহলে 2টো পরামর্শ দিয়েছেন, এক হচ্ছে লাশ পরিবহনের ক্ষেত্রে এবং দেশানোর ক্ষেত্রে সহযোগিতা দ্রুত করা, আরেকটা হচ্ছে প্রবাসীদের জন্য আমাদের প্রপার স্পেস করে দেওয়া। আরেকটা পরামর্শ দিতে পারেন? আরেকটা পরামর্শ হলো, আমরা প্রবাসীরা পরিবার থেকে শুরু করে প্রশাসন সব জায়গায় আমরা প্রতারিত হই। টাকা পাঠানোর ক্ষেত্রে,
টাকা মা বাবা বড় ভাইয়েরা প্রপার ইউটিলাইজের ক্ষেত্রে, কোনো জায়গা নিবার ক্ষেত্রে, কোনো বিল্ডিং করার ক্ষেত্রে, কোনো ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে, কোনো জায়গায় আমরা এখানে বিজনেস করার ক্ষেত্রে আমাদের প্রবাসীরা যথেষ্ট প্রতারিত হই। এদের জন্য আলাদা কোনো সেল করা গেলে প্রশাসনের যে সেক্টরগুলো আছে ওখানে যদি আলাদা একটা সেল করা যায়, প্রবাসী সেল সেবা ছিল। ডেস্ক, একটা সেল ছিল এসপি অফিসে প্রবাসী ডেস্ক এবং ডিসি অফিসে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রবাসী ডেস্ক, যেটা মনিটরিং হয়। ওইটা কি কার্যক্রম এখন আছে কিনা? আসলে এগুলোর প্রপার কার্যক্রম হয় না। আমরা যখন এখানে স্মারকলিপি যাই, আমরা যখন এখানে প্রস্তাব রাখি তখন তারা একটা শো আপ করে, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় এটার প্রপার বাস্তবায়ন হয় না। আমাদের চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, এখানে বিভিন্ন মেডিকেলে, কলেজে আমরা যখন যাই তখন আমাদেরকে বলে আপনাদের জন্য এই ডেস্ক ওই স্যারের সাথে যোগাযোগ করবেন, কিন্তু কিছুদিন পরে এটার মানে উদ্যোগটা থাকে, পরে কার্যকর থাকে না। কার্যকর হয় না। এটা আমাদের আর একটা কথা হলো, আমরা পাসপোর্টের ভুক্তকিতে থাকি, যেটা আমাদের ইজি টু ইউজ হওয়ার দরকার। পাসপোর্টটা, রিনলটা, এটা হ্যান্ড টু হ্যান্ড যাওয়ার দরকার ছিল। আমরা যে দেশে থাকি, আমরা যে দেশে ভ্রমণ করেছি, সেখানে আমরা দেখি এটা একটা মানুষের অধিকার, এই পাসপোর্টটা, আইডেন্টিটা উনি পাবে, কিন্তু আমাদেরকে ওইটা পাওয়ার ক্ষেত্রে একটা ভিসা পাওয়ার চেয়ে কঠিন হয়। আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? এটা একদম একটা সহজ এখন উপায় আছে। এখন পৃথিবীটা হলো গ্লোবাল ভিলেজ। আমি মনে করি যে দালাল, প্রতারক এই কথাটা এখন বলার আর সুযোগ নাই। যেহেতু উনি যদি দোকানদার হয়ে থাকে, উনি যদি উদ্যোক্তা হয়ে থাকে, উনি যদি সফল ব্যবসায়ী হয়ে থাকে, ওনার ফেসবুকে লগ ইন করলে তো হয়ে যায়, উনি কোন মানুষ এটা বোঝা যায়, ওনার ফ্রেন্ড সার্কেল কীরকম এটা বোঝা যায়। আবার ওইখানে এম্বাসি আছে, কাউন্সিলর আছে, ওদের থেকে বলা যায় মান্নান সাহেবের আসলে ব্যবসা আছে কিনা, ওনার বিষয়টা প্রপার কিনা, এটা তো ইজিলি জানা যায়। আর এখানে যখন যাওয়ার সময় এর এলাকার কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, এটার সাথে ইন্ট্রোডিউস করে গেলে তো আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে দুই পক্ষই প্রতারিত হয়, যারা নেয় তারাও প্রতারিত হয়, যারা যায় তারাও প্রতারিত হয়। যারা যায় তারা বলে আমরা স্কিল, ওইখানে গিয়ে যাই স্কিল না। তো এখন আমি যার থেকে বেছে নিলাম, তারে বললাম স্কিল, এখন দেখা যাচ্ছে এই লোকটা আমাকে স্কিল না, ইনি মিথ্যা কথা বলে ওইখানে গেছে, তখন আমি আমার স্পন্সরের কাছে, আমি ওমানের কাছে, আমি আরবের কাছে, আমি তো প্রতারক, ছোট হতে হচ্ছে। সেই জন্য এখন ওই যে দালাল, প্রতারক, এটা বলার এখন আর সুযোগ আছে বলে আমি অ্যাকচুয়ালি মনে করি না। আপনি যখন ওমান যান, ওমানের সংস্কৃতির সাথে আপনার অ্যাডজাস্ট হতে, ওখানে ভাষা বুঝতে, লোকালয়ের সাথে মিশতে আপনার কেমন সমস্যা হয়েছিল? প্রথম অবস্থায় এমন কোনো লোক নাই, প্রথমে গিয়ে যে একটু মানে সমস্যার মধ্যে পড়ে না। আমারটা একটু ইজি হয়েছিল আমার বড় ভাই এবং আমার বাতাকার কারণে, যদিও বা তাদের তখন তেমন ভালো বিজনেস না থাকলেও অন্যজনের জব করলো, এরা থাকাতে আমার একটা অনেক সাপোর্ট হয়েছে। কিন্তু সাধারণ যেটা জেনারেশন, তাদের জন্য প্রথমে গিয়ে একটা যদি বড় ভাই বা কোনো অভিভাবক না থাকে, তাদের জন্য একটা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, যারা যাবে তাদেরকে ফোলাইট হতে হবে, ধৈর্যশীল হতে হবে, স্কিল হতে হবে। এখানে স্কিল মানুষের অনেক ডিমান্ড, এখন নন স্কিল মানুষের এখানে কোনো ডিমান্ড নাই। আপনি কিছু জানেন, আপনাকে ওখানে ক্যাচ করে নেবে, ধরে নেবে এবং আপনাকে প্রপার মূল্যায়ন করবে। আপনি যদি না জানেন, আপনার বাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আপনাকে অমূল্যায়ন হবে। সেই জন্য আমি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ফ্রি ভিসা বলতে কোনো কথা নাই। প্রতারক তখনই হবেন যখন আপনি কিছু জানবেন না। আপনি জানলে আপনার ওখানে ভ্যাকেন্সি, স্পেস, আপনাকে ওয়েলকাম করার জন্য অনেক মানুষ বসে রয়েছে। আপনার ওখানে ওমানে যে আমাদের বাংলাদেশ এম্বাসি আছে, ওই এম্বাসির সেবা প্রবাসীদের জন্য কতটুকু ফ্রেন্ডলি, আর কি করলে পর সেটা আরও ফ্রেন্ডলি হবে? ধন্যবাদ। একদম প্রবাসীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি অবতারণা করেছেন। বিগত সরকারের আমলে, বিগত দিনে আমরা এম্বাসি সেবাটা প্রপারলি পাই নাই। বিভিন্ন প্রতিবন্ধকতা আমি আগেই বলেছি, একটা লোক এম্বাসিতে গিয়ে একটা ওয়াশরুম পর্যন্ত প্রপার ইউজ করতে পারে নাই, এবং এরা এমন একটা ভাবে থাকতো, তারা সরকার প্রধান আর আমরা লেবার, এইভাবেই আমাদেরকে ইউজ করা হতো। বর্তমানে নতুন সরকারের আমলে এখন আমাদের রিয়াল অ্যাডমিরাল মিসবাউদ্দিন সাহেব অ্যাম্বাসেডার, সি ইজ এ ভেরি গুড পারসন, এবং উনি যাওয়ার পরে আমাদের এখানে একজন আর্মি পারসন আছে, রাফিউল স্যার, আসাদ স্যার সহ এখন বর্তমানে যে টিমটা আছে, এরা যথেষ্ট ক্যাপাবল এবং যথেষ্ট চেষ্টা করতেছে কাউন্সিলর ফ্রেন্ডলি, কাস্টমার সার্ভিস, এবং বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এরা কাউন্সিলর সার্ভিস দিচ্ছে এবং ডিজিটালাইজ করতেছে। আমাদের ওইখানে 8 লক্ষ প্রবাসী, বৃহত্তর চট্টগ্রামের প্রায় 4 লক্ষ প্রবাসী, সেই হিসাবে আমাদের এম্বাসিটা খুবই অপ্রতুল
অ্যাম্বাসাডার স্যারের সাথে আমার সাথে মাঝে মধ্যে কথা হয় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, স্কুল নিয়ে, বিভিন্ন বিষয়ে কথা হয়। উনি অনেকটা ফ্রেন্ডলি, অনেকটা এত উনি অমায়ক, উনি এত চেষ্টা করতেছে এখন সব কিছু যাতে দুর্নীতি না হয়, যাতে ইজিলি আমাদের পাসপোর্টটা এখন পোস্টের মাধ্যমে পাসপোর্ট প্রেরণ করা হচ্ছে, এলাকায় এলাকায় গিয়ে পাসপোর্ট করা হচ্ছে, এবং যারা ক্ষতিগ্রস্ত, যারা মৃতদেহ, যারা অ্যাক্সিডেন্ট করতেছে এই মামলাগুলো এরা মুভ করতেছে। দেশের যে সমস্যাগুলো এবং কেউ টাকা মারি চলে আসতেছে, ওমানিরা বেতন দিচ্ছে না, এগুলো নিয়ে এবং বিচার সংক্রান্ত বিষয় নিয়েও এখানে একটা ডেস্ক করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা সার্ভিস পাচ্ছি। এরপরেও আমাদের অনেকটা অপ্রতুল। 8 লক্ষ মানুষের জন্য 10-12 জন লোক দিয়ে যে সার্ভিসটা দিচ্ছে, এরা আমার মনে হয় মিড নাইট পর্যন্ত কাজ করতেছে এবং এদের ক্যাপাবিলিটির বাইরে চলে গেছে। সেই জন্য এখানে লোকবল বাড়ানোর দরকার, আমাদের আরও কাউন্সিলর সার্ভিস বাড়ানো দরকার, এবং আমাদের যে পরিমাণ লোকবল সেই পরিমাণ আমাদের 8 লক্ষ প্রবাসীকে সেবা দেওয়ার জন্য সেই ক্যাপাবিলিটি আমাদের এম্বাসিতে নাই। যারা আছে তারা অত্যন্ত ফ্রেন্ডলি, তাদের উজাড় করে দিচ্ছে। ওখানে তো সেবা প্রত্যাশীর সংখ্যা বেশি। আমাদের এইটা ক্যাম্পাসটা আরও বড় করার দরকার। আমাদের যে দূতাবাস আছে, আমি শুনেছি বর্তমান আরেকটার জন্য এরা রিকুইজিশন দিয়েছে সরকারের কাছে। সরকার যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে আরেকটা আমাদের এম্বাসি দূতাবাস যদি নেয়, আমাদের এখানে ভালো ওয়াশরুম এবং বিভিন্ন যদি সার্ভিস সেক্টরগুলো থাকে তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। ওমান একটা সম্ভাবনাময়ী দেশ, পিসফুল দেশ, বাঙালি বান্ধব দেশ। এখানে অনেক কাজের পরিবেশ আছে, অনেক লোক নিয়ে যাওয়ার পরিবেশ আছে। শুধু আমাদের সরকার যদি আমাদের লেবার বান্ধব হয়, শ্রমিক বান্ধব হয়, এটা করা সম্ভব। আজ পর্যন্ত আমাদের কোনো দেশের সরকার ওমানে যায় নাই, কিন্তু ওমান থেকে ওয়ার্ল্ডের মধ্যে আমার মনে হয় 3য় 4র্থ রেমিটেন্স আমাদের এখানে আসে। যদিও বা এটা প্রপার চ্যানেলে আসে না আমাদের সেই ব্যবস্থা না থাকার কারণে, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানকে ওই রাষ্ট্রপ্রধানের সাথে গিয়ে একটা কূটনীতিক এমইউ করা দরকার। এটা না করার কারণে আমরা আরও সুযোগ সুবিধা থেকে দূরে আছি। আপনার কাছে জানতে চাইব, এটা প্রশ্ন না, ওমান দেশটা কেমন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যেই চোখে ওমানকে দেখেন, বাংলাদেশের সাথে কি পার্থক্য দেখেন, আপনি আপনার মতো করে বলতে পারেন। ধন্যবাদ। অনেকেই হয়তো আমার কথাতে ভিন্ন মত পোষণ করতে পারে। আমি মনে করি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য পিসফুল কান্ট্রি হলো ওমান। এমনি জরিপের মধ্যে 3য় 4র্থ স্থানে থাকে। আমরা এখানে মধ্যরাতে 2 কেজি স্বর্ণ, 2 কোটি টাকা হাতে নিয়ে সুন্দরী পরিবার নিয়ে যদি মাঝ রাতে রোডের মাঝে ঘুরি, ওখানে কোনো কিছুর আশঙ্কা নাই, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নাই। আমরা কোটি কোটি টাকার ব্যবসা করে দেশে থাকি, ওইখানে ওমানিরা, ওইখানে মানে প্রশাসন এটাকে বুক করবে, সেটার কোনো আমাদের কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি ওমানকে সবচেয়ে, আমার বাংলাদেশের পর আমি ওমানকে ভালোবাসি। এবং ওমানে যারা আছে আমি মনে করি সবাই মোটামুটি খারাপ নাই, সবাই ভালো আছে। যারা খারাপ আছে বলে তারা তাদের নিজ যোগ্যতার কারণে, নন স্কিল না থাকার কারণে এটা হয়। আর ওমানে অনেক ভিজিটাররা যায়। আমি বলবো আমাদের বাংলাদেশ সরকার সহ যারা সংশ্লিষ্ট আছে তারা ওমান ভিজিট করুক এম্বাসির মাধ্যমে। আমরা যদি এখানে বিজনেস কাউন্সিল করতে পারি, আমাদের আরও এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। ওখানে সালালা নামক একটা জায়গা আছে যেটাকে অনেক কান্ট্রি থেকে এখানে ট্যুরিজমারা যায়। এটা ওয়ান কাইন্ডস অফ বাংলাদেশ শেডু, একদম বাংলাদেশের মতো। এখানে নারিকেল গাছ, কলা গাছ থেকে কচু গাছ থেকে সব কিছু হয়। তো সেই জন্য আমি ওমানকে লাইক করি, ওমানকে ভালোবাসি, ওমান সরকারকে ভালোবাসি। আমি বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশের পক্ষ থেকে ওমান সরকারকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মান্নান ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন জনাব আব্দুল মান্নান সিআইপির মুখে উনার সফলতার গল্প। দেশ ছেড়ে উনি ওমান পাড়ি জমিয়েছিলেন আজ থেকে 25 বছর আগে। পরিবারে উনার সেখানে ছিলেন বড় ভাই, উনার পিতা ছিলেন, উনাদের সহযোগিতায় উনার ব্যবসায়ী হাতে খড়েই হাঁটি হাঁটি পা করে মান্নান ভাই এখন 3বার সিআইপি হয়েছেন। যদিও আরও 8 বছর 10 বছর আগে হতে পারতেন, রাজনৈতিক বিবেচনায় উনার সিআইপি ফাইলটি উপেক্ষিত ছিল। নিজে টাকা অর্জন করেন, রোজগার করেন, সেটা আবার সমাজের জন্য বিতরণ করেন, সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে আনার জন্য বিতরণ করেন। পাশাপাশি সরকারকে রাজস্ব দিয়ে তিনি সিআইপির যে মর্যাদা, সে মর্যাদা অর্জন করেছেন। তো মান্নান ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন
অন্য কোনো একদিন অন্য কোনো এক পর্বে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।